দেখো নাম্বারটা আমি, একটু বুঝাই দিন স্যার। হ্যাঁ ও হ্যাঁ, আমি এখানে আর্গুমেন্ট। এখানে যে ডাউট গুলো আছে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমরা এখানে ফার্স্ট অফ অল থিটার মান নির্ণয় করব। চারটা চতুর্ভাগের জন্য চারটা ফর্মুলা আমরা মুখস্থ রাখবো বা মনে রাখবো। এখন কোন চতুর্ভাগের ফর্মুলাটা আমরা কখন ব্যবহার করব? চার ধরনের জটিল সংখ্যা তুমি পাইতে পারো, এর বাইরে কোনো জটিল সংখ্যা আসার কোনো সম্ভাবনা নাই। কি কি ধরনগুলা কি কি? যেমন ধরো Z1, আমরা একটা ধরলাম, এটা ইকুয়ালস টু হচ্ছে 3 + 4i। তোমার ফর্মুলার মধ্যে এক্স এবং ওয়াই এর মান বসাইতে হবে, আর কোনো কাজ কিন্তু নাই। ট্যান ইনভার্স থাকবেই। এক্স এর মান কোনটা? এক্স এর মান হচ্ছে বাস্তব যেটা, ওইটা, তার মানে 3। ওয়াই এর মান কোনটা? আই এর সাথে যেটা থাকবে ওইটাই ওয়াই এর মান, এই যে 4। তার মানে তুমি এইটার আর্গুমেন্ট যদি চাও, আর্গুমেন্ট হচ্ছে ট্যান ইনভার্স, আহ কি হবে? ট্যান ইনভার্স বলো। ট্যান ইনভার্স 4/3, ঠিক না? জি স্যার। স্যার। এই তো, শেষ, এইটুকু কিন্তু তোমার কাজ। আচ্ছা, এখন দ্বিতীয় কি হইতে পারে? ধরো Z2 আমরা ধরলাম আরেকটা, এটা এরকম দিল -3 + 4i। তাহলে তুমি আগে ঠান্ডা মাথায় দেখো যে এখানে মানে এই যে বাস্তব অংশটা এটা তোমার এক্স অক্ষ বরাবর থাকবে, আর কাল্পনিক অংশ ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ অ্যাকচুয়ালি না, আর্গন চিত্র বা আর্গন রিয়েল অ্যাক্সিস ইমাজিনারি অ্যাক্সিস, ওই অংশটা এখন আলোচনা করা হয় না, এই জন্য আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে আপাতত বোঝার জন্য আর কি, সঠিক ব্যাখ্যা ওটা যদিও না আর কি, রিলেট করা জাস্ট। তাহলে আমাদের -3 এটা কোন দিকে যাবে? আহ এইটা এই দিকে যাবে না, বাম এটা দিকে। যাচ্ছে হলো বাম দিকে। তারপর হলো +4i উপরের দিকে। তাহলে কোন চতুর্ভাগে আমরা পৌঁছাইলাম? দ্বিতীয় চতুর্ভাগে পৌঁছাইলাম। আর যখন দ্বিতীয় আর্গুমেন্ট। চতুর্ভাগ থাকবে, তুমি কনফার্ম হইলা যে আমার জটিল সংখ্যাটা দ্বিতীয় চতুর্ভাগের, তখন তুমি আর্গুমেন্ট বের করার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করবা, যে পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এখন ওই যে ও যে প্রশ্নটা করলো যে মডুলাস নাকি হলো ব্র্যাকেট, এটা হলো মডুলাস। কেন মডুলাস? কারণ আমাদের এখানে এক্স এর মানটা কিন্তু -3। আমরা যখন এখানে -3 বসাবো, এই জিনিসটা যখন আমরা ফর্মুলাতে বসাবো, তখন কি হবে? থিটা ইকুয়ালস টু পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস, উপরে আমাদের 4, নিচে হচ্ছে -3। এই মডুলাসের কাজ হচ্ছে এই মাইনাসটাকে দূর করে দেওয়া, যেটা তোমরা অলরেডি বাস্তব সংখ্যায় পড়ছো, ওর কাজই হলো মাইনাস দূর করে দেওয়া, প্লাস করে দেওয়া। কারণ আমরা অলরেডি আমাদের অবস্থানটা 180 ডিগ্রি ঘুরাইয়া এখানে চলে আসছি, এরপর আমরা শুধু পেছনের দিকে যাচ্ছি। তাহলে এরপরে গিয়ে তুমি পাবা পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস উঠে যাবে 4/3। এইখান থেকে ক্যালকুলেটর চেপে যেটা আসবে ওটা আমাদের হবে অ্যান্সার। এটা হলো দ্বিতীয় চতুর্ভাগের জন্য। এখন তৃতীয় চতুর্ভাগ তোমাদের টেক্সট বইতে যেটা করছে, প্রথম দুইটা চতুর্ভাগের জন্য। মাইনাস হ্যাঁ কি বলো। মাইনাস আসবে? কোনটা কোনটা? এই যে 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 অঙ্কটা করলেন স্যার, পাই -10, ট্যান যেটা ইনভার্স, স্যার। হ্যাঁ হ্যাঁ, না আসতে পারে এটা। এটা তো জাস্ট হলো র্যান্ডম এক্সাম্পল দিছি, 3 আর হলো 4i দিয়ে। তো এখান থেকে তোমার মান যেটা আসবে ক্যালকুলেটর চেপে তুমি যা পাবা, পাই মানে হলো 180, আর এখান থেকে যেটা আসে ডিগ্রিতে কনভার্ট করে, তো যা আসবে ওইটাই তোমার অ্যান্সার হবে আর কি। তো এখানে কনফিউজ হওয়ার কিছু নাই, তোমার কনফিউশনে পড়তে হবে না যে এটা এরকম আসলো কেন বা ওইরকম আসলো কেন, প্লাস আসলো কেন মাইনাস আসলো কেন, এগুলো নিয়ে তোমার কনফিউজ হতে হবে না। তোমার 180 ডিগ্রি থেকে এইটা, এটা অলওয়েজ তোমার হলো একটা মানে 180 থেকে ছোট মান হবে, ইনফ্যাক্ট 90 ডিগ্রি থেকে ছোট হবে। কাজে এটা ঋণাত্মক আসার কোনো সম্ভাবনা নাই, মাইনাস আসবে না। ঠিক আছে, জি স্যার। কারণ এটা মাইনাস আসবে না। আচ্ছা, এরপরে ধরো তৃতীয় চতুর্ভাগ যেটা, এখানে তোমাদের টেক্সট বইতে, পাঠ্য বই যেটা আছে, রূপন্তি যেহেতু তোমরা ব্যবহার করো, ওইখানে -পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এটা দেওয়া আছে। তুমি এটা +পাই দিয়েও যদি করো তারপরও সঠিক, যদি -পাই দিয়ে করো তারপরও সঠিক। কেতাবুদ্দিন স্যারের যে বইটা, ওই বইটাতে দেখবা দুইটা মানই দেওয়া আছে বা দুইটা ফর্মুলা দেওয়া আছে। এখন তোমার যে কোনো পরীক্ষায় যে কোনো একটা ব্যবহার করতে হবে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই প্লাস আবার মাইনাস দুইটাই কেন হইলো? তুমি যদি এন্টি ক্লকওয়াইজ যাও, মানে আমরা এখানে আগে আসবো, আসার পর সামনের দিকে যাব, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে এখানে আসার জন্য এন্টি ক্লকওয়াইজ গেলে আমাদের +180 ডিগ্রি যাইতে হবে, ধনাত্মক কোণ। আর যদি আমরা ঘড়ির কাঁটা যেদিকে যাই ওই দিকেই যাই, এইখান থেকে ঘুরে এখানে আসি, তাহলে আমাদের -180 ডিগ্রি আসতে হবে, ঋণাত্মক কোণ। তাহলে তুমি যে দিক দিয়ে আসো, এখানে আসার পর তৃতীয় চতুর্ভাগে তোমার সামনে আগাইতে হবে, প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হবে। তাহলে আমরা যদি +পাই ধরি, সেটাও আমাদের সঠিক হচ্ছে। তারপরে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মডুলাস সহ যোগ করতে হবে। আর যদি -পাই ধরি, ঋণাত্মক কোণ ধরি, সেটাও সঠিক। আমরা এখানে আসলাম, আসার পরে
tan ইনভার্স ওয়াই বাই এক্স যোগ করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগের জন্য। এখন কথা হচ্ছে কখন আমরা তৃতীয় চতুর্ভাগের ফর্মুলা ব্যবহার করব, যখন তোমার জটিল সংখ্যাটা এরকম থাকবে, ধরো Z3 এটা ইকুয়ালস টু হচ্ছে -3 - 4i। এটা হচ্ছে আমাদের আহ তৃতীয় চতুর্ভাগের জন্য। কিভাবে বুঝলাম? এই যে বাস্তব অংশটা ঋণাত্মক, তাহলে আমরা এই দিকে যাব। কাল্পনিক অংশটা ওয়াই এর মানটাও ঋণাত্মক, তাহলে নিচের দিকে আসবো। আমরা তৃতীয় চতুর্ভাগে গেলাম। আর চতুর্থ চতুর্ভাগ কোনটা? চতুর্থ চতুর্ভাগ হচ্ছে যখন আমাদের এক্স এর মানটা হবে প্লাস কিন্তু ওয়াই এর মানটা হবে মাইনাস, তখন। তাহলে আমরা যদি একটা জটিল সংখ্যা এরকম পাই, Z4 = 3 - 4i, এটা কোন চতুর্ভাগে যাবে? চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগে যাবে। এখন এখানেও ধরো ফর্মুলা দুইটা। সেটা হচ্ছে তুমি এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসলা 2পাই, তারপরে সেখান থেকে বিয়োগ করে দিলা, মানে নিচের দিকে গেলা, সেটা হইতে পারে যেটা লিখছি। অথবা তুমি যদি ঋণাত্মক কোণ বিবেচনা করো তাহলে তো সোজা নিচে গেলেই হবে। তার মানে এই 2পাই বাদ দিয়ে কেউ যদি শুধু -tan−1y/x এটা লেখে, ওই অ্যান্সারটাও সঠিক অ্যান্সারই হবে। মানে এখানে দুইটা ভিন্ন অ্যান্সার আসলেও কনফিউজ হওয়ার কিছু নাই। এখান থেকে যেটা আসবে সেটাও সঠিক, সামনে মাইনাস থাকবে। আর 2পাই -tan−1y/x এখান থেকে মাইনাস থাকবে না, নেগেটিভ হবে না, প্লাস থাকবে। এই যে যে অ্যান্সার আসবে ওইটাও সঠিক হবে। তুমি যেটা ব্যবহার করবা সব সময় বা সব ক্ষেত্রে শুধু ওইটাই ব্যবহার করবা, জাস্ট এটাই। তাহলে আমি যদি সামারি আকারে বলি, আর্গুমেন্টের জন্য আমাদের চারটা চতুর্ভাগের চারটা ফর্মুলা মনে রাখতে হবে। এটা আমরা মনে রাখবো, মুখস্থ রাখবো, একেবারে ঠুটুসে বলা যায় আর কি, যাতে ক্যালকুলেশন করার সময় চিন্তা করতে না হয়। আর যখন আমরা অ্যান্সার করব তখন দুইটা ধাপ। প্রথম ধাপে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে যে জটিল সংখ্যাটার আর্গুমেন্ট আমি নির্ণয় করবো সেটা কোন চতুর্ভাগে। আমরা বাস্তব অংশ দেখবো, কাল্পনিক অংশ দেখবো, তার চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো এটা কোন চতুর্ভাগে। যেমন এটা চতুর্থ চতুর্ভাগ, এটা দেখে আমরা বুঝতে পারছি এটা তৃতীয় চতুর্ভাগ, কারণ এক্স এর মানও মাইনাস, ওয়াই এর মানও মাইনাস। এটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা দ্বিতীয় চতুর্ভাগ, এক্স এর প্রথম চতুর্ভাগ, এক্স এর মানও প্লাস, ওয়াই এর মানও প্লাস। এটা দেখে বুঝতে পারছি এটা তৃতীয় চতুর্ভাগ, সরি দ্বিতীয় চতুর্ভাগ, এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান প্লাস। প্লাস। তাহলে যখন আমরা বুঝতে পারলাম যে কোন চতুর্ভাগে, তারপর ওই চতুর্ভাগের ফর্মুলা বসাই দিব। শুধুমাত্র এখানে একটা জিনিসই আমাদের মনে রাখতে হবে যে প্রথম চতুর্ভাগে আমি যদি মডুলাস দেই তাতেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, কিন্তু বাকি তিনটা চতুর্ভাগেই মডুলাস দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তুমি সবগুলাতেই মডুলাস ব্যবহার করো, তাহলে ওই কনফিউশনটা তৈরি হওয়ার কোনো সুযোগ থাকবে না যে কোন চতুর্ভাগের জন্য মডুলাস নাই। এটা যদি একবার পরীক্ষার হলে মনে হয়, ওইটাই ধরো তোমার পরীক্ষার ওই সময়টার মধ্যে আর সলভ হবে না। কনফিউশন গুলা পরীক্ষার সময়টাই অনেকটা এরকম। তাহলে এই হচ্ছে আমাদের আর্গুমেন্ট। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, আর্গুমেন্ট নিয়ে যদি কোনো তোমাদের ডাউট থাকে। না স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই আর্গুমেন্ট নির্ণয় করা আমরা অঙ্ক দেখবো আজকে। আর্গুমেন্টের পর আমাদের আছে হচ্ছে পোলার আকার। এখন আহ পোলার আকারটা এটা হচ্ছে একটা বিশেষ ধরনের রিপ্রেজেন্টেশন বলতে পারো আর কি। এই রিপ্রেজেন্টেশনটা কিভাবে করব, আমরা একটু সাজায় লিখবো, আরো সহজভাবে বললে এটা আমাদের হলো একটু সাজায় লেখা। এখন এই সাজায় লেখাটা কেমন? এই সাজায় লেখাটা হচ্ছে, ধরো পোলার আকার ইকুয়ালস টু, আমাদের জটিল সংখ্যাটা যদি হয় জেড, এটা ইকুয়ালস টু x + i y। তাহলে এখন এই জেড এর মডুলাস তুমি বের করছো, বের করা শিখছো, এটার আর্গুমেন্ট তুমি বের করা শিখছো। তাহলে মডুলাস এবং আর্গুমেন্টের মাধ্যমে একটা বিশেষ আকারে আমরা যখন লিখি একটা জটিল সংখ্যাকে, তখন সেটাকে ওই জটিল সংখ্যার পোলার আকার বলা হয়। সেই বিশেষ আকারটা কি? সেই বিশেষ আকারটা হচ্ছে আহ জেড এর মডুলাস ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এখানে থিটা হচ্ছে আর্গুমেন্ট। তাহলে যেখানে থিটা আর্গুমেন্ট, এইটাই হচ্ছে আমাদের পোলার আকার। এক কথা যদি বলি আর কি, তাহলে তোমাকে যখন পোলার আকার নির্ণয় করতে বলবে, তার আগে দেখবা যে তোমাকে মডুলাস আর্গুমেন্ট দুইটা বের করতে বলছে, তাহলে অলরেডি তোমার এই মডুলাসের এই মানটা আছে, অলরেডি তোমার থিটার মান তুমি বের করে ফেলছো। তখন এই ফরম্যাটের মধ্যে তুমি শুধু মানগুলা বসাবা, বসায় যা আসবে সেটাই তোমার পোলার আকার। এখানে আর এক্সট্রা ক্যালকুলেশন করতে হয় না। ধরো থিটার মান আছে π/3, তাহলে cos π/3 sin π/3 এর মান কত ওইটা বসানো বা ফার্দার ক্যালকুলেশন করা, ওটা প্রয়োজন নাই। শুধু এই আকারে সাজাইলেই, মানে ইন্টারমিডিয়েট সিলেবাসে আপাতত এতটুকু পর্যন্তই তোমার মানে অন্তর্ভুক্ত করা হয়েছে, বা এটুকু করলেই তোমার মোটামুটি ভাবে হয়ে যাবে। পরীক্ষায় বেশি দেখবা যে চাচ্ছে না বা চাবে না। এখানে যেটা তুমি একটু মনে রাখবা সেটা হচ্ছে শর্ট ফর্মটা,
এই যে মডুলাস অফ জেড ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এটার একটা শর্ট ফর্ম আছে, এটা শর্ট ফর্ম হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে ই টু দি পাওয়ার আই থিটার মান হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা। এইটা আলাদাভাবে মুখস্থ রাখতে হবে যে ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়ালস টু হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে পোলার আকার আমরা বুঝতে পারলাম। জি স্যার। আচ্ছা, তাহলে আরেকটু আজ, আরেকবার হ্যাঁ রিপিট করেন। হ্যাঁ, তুমি মডুলাস আর আর্গুমেন্ট বুঝতে পারছো না? মডুলাস কিভাবে বের জি করতে স্যার। হবে, আর্গুমেন্ট কিভাবে বের করতে হবে বুঝতে পারছো তো? এখন জি স্যার। তোমাকে যদি বলে একটা জটিল সংখ্যার পোলার আকারটা দেখাও, সেই পোলার আকার হলো মডুলাস এবং আর্গুমেন্টের মাধ্যমে একটা বিশেষ রিপ্রেজেন্টেশন। এই বিশেষ বলতে যেহেতু বলা হচ্ছে, তার মানে এটা নির্দিষ্ট ধরন আছে, ওই ধরনেই লিখতে হবে। আর ওই নির্দিষ্ট ধরনটা তাহলে তোমাকে মনে রাখতে হবে, সেই ধরনটা হচ্ছে এটা। পোলার আকারে আমরা যদি ধরো মডুলাসকে আর দ্বারা প্রকাশ করি, এখানে মডুলাস অফ জেড লিখছি, ধরো আর হলো মডুলাস, তাহলে তোমাকে মডুলাসের সাথে গুণ করতে হবে, কাকে গুণ করতে হবে? কস থিটা প্লাস আই সাইন থিটাকে গুণ করতে হবে। থিটা হচ্ছে এখানে আমাদের আর্গুমেন্ট। তাহলে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এইটাই হচ্ছে পোলার আকার। থিটা হচ্ছে আমাদের, এখানে থিটার মান হচ্ছে আমাদের আর্গুমেন্ট যেটা ওইটা। আর এইটার একটা শর্ট ফর্ম বললাম যে কস থিটা প্লাস আই সাইন থিটা, এটার শর্ট ফর্ম হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা। এতটুকুনি, এখানে আর তোমার তেমন কিছু জানা লাগতেছে না। আর ই টু দি পাওয়ার যদি মাইনাস আই থিটা হয়, তাহলে এখানে মাঝের চিহ্নটা মাইনাস হয়। এমসিকিউ যখন করাবো আলাদাভাবে যেহেতু করানো হবে, তখন ওই জিনিসগুলো আর একটু ক্লিয়ার করবো তোমাদের। এখানে ই কি স্যার? বলো। এখানে ই কি স্যার? ই। আচ্ছা, এখানে ইটা এক্সপোনেনশিয়াল হিসাবেই আছে। তোমাদের মানে এটার মান যদি স্পেসিফিক মান যদি পেতে চাও, তোমাদের ক্যালকুলেটর দেখো, একটা দেওয়া আছে, ওটাকে এক্সপোনেনশিয়াল বলা হয়, এক্সপোনেনশিয়াল ফাংশন। বাট এই জায়গায় এটার ভিন্ন কোনো নাম আছে কিনা, এটা একটু দেখে বলতে হবে আমাকে। আচ্ছা, এখানে ইটা আসলে ধরো অয়লার যে ফর্মুলাটা ব্যবহার করছিল, ওই ফর্মুলার অংশ হিসাবে ইটা ব্যবহার করা হয়েছে। তো এটা আমাদের সাধারণ যে ম্যাথমেটিক্স, ওই ম্যাথমেটিক্সে এক্সপোনেনশিয়ালের যে কাজটা, তার বাইরে এখানে আসলে কোনো কাজ নাই। এটা জাস্ট একটা তোমার আহ তোমার অয়লার্স নাম্বারের যে ইটা, ওইটা হিসেবে ব্যবহার করতে পারো। মানে এগুলো বললে এখন তোমার কাছে কনফিউশন তৈরি হবে যে আর অয়লার্স নাম্বার কি, তারপরে অয়লারের সূত্রটা কি, এগুলো তো তোমার জানানো হয় নাই। তো আমি এইটার বিস্তারিত আরেকটা ক্লাসে তোমাদেরকে জানাবো নি। আপাতত এটা জানো, এটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট মান, নির্দিষ্ট ভ্যালু, যেটা একটা নির্দিষ্ট প্যাটার্নের মধ্যে ব্যবহার করা হয়। এই যে কস থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে এক্সপেন্ড করে যা পাওয়া যাবে, সেই টোটাল জিনিসটাকে সামারি আকারে বা একটা প্রতীক আকারে ই টু দি পাওয়ার আই থিটা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? তোমরা কি চ্যাট জি জিপিটি স্যার। ব্যবহার করো? চ্যাট জিপিটির ব্যবহার পারো? জি স্যার। জি স্যার, হ্যাঁ, এই, হোয়াটসঅ্যাপে নামাই নিচ্ছে একদম। আচ্ছা আচ্ছা, গুড। তো এই ধরনের ধরো যেটা ডাউট তোমার ক্লিয়ার হবে না, যে এটা আসলে কি ওইটা কি, তুমি চ্যাট জিপিটি কে প্রশ্ন করলে দেখবা যে এগুলার ক্ষেত্রে অনেক সময় অনেক ভালো তুমি পাবা। যেটা তুমি আমাকে প্রশ্ন করতে পারতেছো পারতেছো, বাট অঙ্ক করার সময় হঠাৎ করে মনে হতে পারে যে এটা আসলে কি, বা এটা কেন হইলো। বাট চ্যাট জিপিটি থেকে বেটার আউটপুট পাইতে হলে ওকে একটু মোবিলাইজ করে নিতে হবে। মানে ও কোন রুল থেকে তোমাকে অ্যান্সারটা দিবে, সেই রুলেও আগে ওকে তোমাকে কমান্ড প্রম্পট যেটা বলে। তো তোমরা এই যদি ম্যাথমেটিক্যাল কোনো প্রশ্ন করো, ম্যাথমেটিক্যাল কোনো প্রশ্ন করার আগে চ্যাট জিপিটির সাথে একটু কনভারসেশন করবা। হাই হ্যালো করে তুমি বলবা যে যে তুমি হলা পৃথিবীর বেস্ট গণিতবিদ, মানে পৃথিবীর যত গণিতের জ্ঞান আছে সব গণিতের জ্ঞান তুমি জানো, গণিতের ইতিহাস সব তোমার জানা, তুমি হলো শ্রেষ্ঠ গণিতবিদ, এটা লিখে আগে ওকে মেসেজ দিবা। মেসেজ দিলে ও ওকে ওইভাবে মোবিলাইজ করবে। দেখবা তখন ও বলতেছে যে ঠিক আছে, আমি গণিতের আঙ্গিক থেকেই তোমার প্রশ্নের উত্তর দিব। তারপর তুমি যদি জিজ্ঞাসা করো যে ই আসলে কি, তখন দেখবা যে ওই যে ম্যাথমেটিক্যাল যে ব্যাখ্যাটা, এক্সপ্লেনেশনটা ওটা দিচ্ছে। মানে একজন ম্যাথমেটিশিয়ানের জায়গা থেকে তখন সে অ্যান্সার গুলো দিবে। তাহলে দেখবো তোমাকে কেমিস্ট্রিতে নিয়ে গেছে, ফিজিক্সে নিয়ে গেছে, হাবি জাবি অনেক কিছু দিবে, আউলাই ফেলবা। তো আবার তুমি যদি কেমিস্ট্রির কোনো ডাউট প্রশ্ন করো, তখন তুমি তারে বলবা যে তুমি হচ্ছে আহ বিশ্বের সবচেয়ে বড় কেমিস্ট। তো তখন চ্যাট জিপিটি ওরে হলো মোবিলাইজ করবে ওইভাবে। ওর যত অ্যান্সার আসবে তখন ওই যে ফিল্টার করে নিবে, সব কেমিস্ট্রির আগে থেকে দিবে। তো এইভাবে ট্রাই করো, তাহলে দেখবা যে অনেক বেস্ট আউটপুট গুলো তুমি চ্যাট জিপিটি থেকে পাবা। আর আদারওয়াইজ প্রশ্ন করবা, দেখবা যে এলোমেলো উত্তর দিচ্ছে এবং অনেক সময় ভুল উত্তর দেয়। আচ্ছা, তাহলে এখানে আর কোনো ডাউট আছে কিনা তোমাদের, বলো।
পোলার আকার, আমি আবার বলতেছি, পোলার আকার হচ্ছে একটা বিশেষ রিপ্রেজেন্টেশন। এখানে প্রথমে তুমি মডুলাসটা লিখবা এবং তাকে গুণ করবা কস থিটা প্লাস আই সাইন থিটা দ্বারা, এটাই। এখানে থিটা কি? থিটা হচ্ছে আর্গুমেন্ট যেটা আমাদের বের হবে। আর এই cos থিটা প্লাস আই সাইন থিটার একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা। এটা অয়লার্স ফর্মুলা থেকে আসছে। ই কে আমরা সাধারণত এক্সপোনেনশিয়াল ফাংশনে যেটা ব্যবহার করি, অয়লার্স সিম্বল হিসাবে বলতে পারো, যে অয়লারের একটা প্রতীক উনি দিছিলেন ওনার নাম অনুসারে। তো ই হচ্ছে সেটা, তার পাওয়ার হচ্ছে আই থিটা। এটার পূর্ণ রূপ হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা। এখানে যদি মাইনাস স্যার থাকে তাহলে এখানে মাইনাস হবে। এই তো, বলো। আর এখানে হচ্ছে যে আমরা যে থিটার থিটার একটা মান পেলাম, ওইটার সাথে তো সাইন যোগ করলে একটা মান পাবো ওইটার। আর হচ্ছে দরকার নাই, আয়ের মান হ্যাঁ, হচ্ছে, ওইটা আয়ের দরকার মান নাই। হচ্ছে হ্যাঁ বলো। আয়ের মান? আয়ের মান হচ্ছে √-1, ওটা কি গুণ করে দেবো না না না, ওই তো মানের অনেক সাথে? অনেক অনেক বেশি চিন্তা করে ফেলছো। এতটুকু আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে করতে হয় না, মানে করতে হবে না আর কি। আমরা এই আজকে অঙ্ক করব, অঙ্ক করলে তখন দেখবা যে জিনিসগুলা অতটা গভীরে নিয়ে যায় নাই তোমাদের। অর্থাৎ এখানে আয়ের মানটা আমরা কখনোই বসাবো না। এখানে সাইন থিটা, থিটার মানটা যদি ফ্লেক্সিবল হয়, মানে সরাসরি আমরা পেয়ে যাই সাইন থিটার মান, তাইলে হয়তো আমরা বের করব। আদারওয়াইজ এইভাবেই রেখে দিব, মানে এই লাইনটাই পোলার আকার। শুধু আমরা মডুলাসের মানটা বসাবো, থিটার মানটা বসাবো, বসানো পর্যন্তই শেষ। বসানোর পরে কি হবে এটা তোমার আর মানে দরকার নাই। যেহেতু আমাদের মানে টেক্সট বইয়ে চাচ্ছে না, টেক্সট বইয়ের ডিমান্ড নাই, সিলেবাসের মধ্যে নাই, সো অতটা গভীর আমরা চিন্তা করবো না। কমপ্লেক্স সিস্টেমটা এটা বর্তমানে ইঞ্জিনিয়ারিং সাইড থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলোতে প্রচুর ব্যবহার আছে। মানে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং পড়ো ভবিষ্যতে দেখবা, তুমি যেই সাবজেক্টে পড়ো, সেটা ত্রিপলিতে পড়ো বা তুমি অন্য যে কোনো ইসে পড়ো, ডিপার্টমেন্টে পড়ো, তুমি দেখবা যে সেখানে যে কমপ্লেক্স অ্যানালাইসিস, মানে জটিল সংখ্যার উপর ভিত্তি করে যে কোর্সটা, এটা তোমার আছে। সো এটা অনেক বড় জিনিস। এটা আমরা হলো জিস্ট জিনিসগুলো পড়তেছি, খুবই সামান্য জিনিসটা। আর আমাদের ইন্টারমিডিয়েট যে সিলেবাসটা, যে কারিকুলামটা, এর বাইরে তোমার বুয়েটেও প্রশ্ন হবে না, এর বাইরে তোমার ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন হবে না, কোথাও প্রশ্ন হবে না। কাজে আমরা কারিকুলামের যে অংশটা, এই অংশটার উপর আমাদের মানে ভালো করে দখলটা নিতে হবে আর কি। এর সাথে রিলেভেন্ট টুকটাক যেগুলো দরকার হয় হয়তো বইয়ে না থাকলে আমরা জানবো, বাট সিলেবাসের থেকে আমাদের দূরে যাওয়ার বা কারিকুলাম থেকে দূরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? কারণ অনেক বড় সিলেবাস, আমাদের অনেক কিছু জানতে হবে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আমরা তিনটা জিনিস জানলাম: মডুলাস জানলাম, আর্গুমেন্ট জানলাম, পোলার আকার জানলাম। আর আরেকটা জিনিস, জ্যামিতিক প্রতিরূপ, এটা থাক, এটা নেক্সটে বলবো নি, অনেক সময় চলে গেছে, আমরা একটু গাণিতিক সমস্যায় চলে যাই। আচ্ছা, তোমাদের টেক্সট বইয়ে টাইপ ভিত্তিক দেওয়া আছে, টাইপ ওয়ান এর মধ্যে কোশ্চেন নাম্বার ওয়ান, কোশ্চেন নাম্বার টু, এই দুইটা প্রশ্ন আছে এখানে। প্রশ্নটাকে বুঝে নাও যে তোমার টাস্কিংটা কি। তোমাকে ধরো কিছু জিনিস শেখানো হলো, যেমন ধরো লুডো খেলছো কখনো? জি স্যার। হ্যাঁ, লুডো খেলার ধরো প্রথমে তোমাকে রুলস বলবে না, ধরো তুমি কোনোদিন খেলো নাই, তোমাকে প্রথমে কি করবে? তোমাকে বলবে যে এই যে ছক্কার গুটি চালার পর যদি ছয় উঠে তাহলে তুমি গুটি বের করতে পারবা। বের করার পর তোমার এদিকে এদিকে যাইতে হবে। তারপরে যদি একজনের গুটি তোমার ঘরে পড়ে, তোমার গুটি যেখানে আছে, তাহলে তোমার গুটি আবার আগের জায়গায় চলে যাবে, যেটা ওই যে গুটি খেয়ে দেওয়া বলে। তারপরে এখানে আসলে শেষ হবে। এইভাবে রুলস টুলস বলে দিল, বলে দেওয়ার পর তারপর কি? তোমার স্ট্র্যাটেজি ব্যবহার করে তোমাকে খেলতে হবে, ঠিক না? তা আমরা এরকম রুলস গুলা শিখলাম যে আমাদের এই খেলার রুলস হলো এরকম, এই জিনিসগুলা বা এই, এখন আমাদের মূলত হলো খেলায় প্রবেশ করতে হবে আর কি। যে এই জিনিসগুলা দিয়ে আমরা এখন তাহলে কি করব, কি ম্যাথ সমস্যা সমাধান করব। তো আমাদের প্রথম যেটা বলতেছে, যে প্রথম তোমাকে যে টাস্কিংটা দিচ্ছে, যে এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করো, এটা তোমার প্রথম কাজ। যে তুমি কি শিখলা, এই কাজটা করে দেখাও। মানে এটা আমাদের টেক্সট বই আমাদের বলতেছে আর কি, বইয়ের ভাষা যেটা। তাহলে এইটা আসলে কি? এক্স প্লাস আই ওয়াই, এটা কি জটিল সংখ্যা নিজেই না? জি স্যার। জটিল সংখ্যাই তো। তাহলে তোমাকে বলতেছে জটিল সংখ্যায় প্রকাশ করো। তাহলে প্রশ্নে কি কি দেওয়া আছে দেখো, এখানে একটা একটা দুইটা জটিল সংখ্যা দিছে। তাহলে এটার কাজ কি হবে? এই দুটাকে একটা বানানো। তারপরে এখানে উপরে একটা জটিল সংখ্যা, নিচে একটা জটিল সংখ্যা ভাগাকারে আছে, তাহলে এখানে কাজ কি হবে? এই দুটাকে একটা বানানো। এখানে ভাগাকারে দিছে, তার উপর পাওয়ার দিয়ে দিছে। তো এখান থেকে আমরা আপাতত এই যে এক দুই তিন, তিনটা দেখলে আমাদের কেসগুলো চলে আসবে, মানে যে যে কাজগুলো, এই কাজগুলো আমরা পেরে যাব। তাহলে আমাদের যখন বলবে এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করো, অথবা এ প্লাস আই বি আকারে প্রকাশ করো, এই ধরনের আকার, যে আকারটা দেখতে জটিল সংখ্যার মতো, তখন আমাদের কাজ হচ্ছে যা দেওয়া থাকবে সেটাকে একটা জটিল সংখ্যা বানানো। সেটাকে কি করতে হবে? একটা জটিল সংখ্যা বানাইতে হবে। থাকবে কিভাবে? গুণাকারে থাকতে পারে, ভাগাকারে থাকতে পারে, এবং তাকে পাওয়ার রেস করে দিতে পারে। মানে তার উপরে পাওয়ার থ্রি থাকতে পারে, ফোর থাকতে পারে, হাবি জাবি অনেক কিছু থাকতে পারে। তাহলে আমরা প্রথমে দেখি গুণাকারে থাকলে কি করব। যেমন এক নাম্বার যেটা আছে এটা,
একের 1 নাম্বার এখানে আমাদের দেওয়া আছে 2+3i × 4+5i। যখন দুইটা জটিল সংখ্যা গুণাকারে থাকবে, এটাকে একটা জটিল সংখ্যা বানানোর জন্য বা x+i y আকারে প্রকাশ করার জন্য সিম্পলি গুণ করে দিবা, একেবারে নর্মাল গুণ। কোনো ঝামেলা নাই, কোনো মানে এক্সট্রা কোনো চিন্তা করতে হবে না। তাহলে নর্মাল গুণ বলতে আমরা কি বুঝি? যখন ধরো এরকম গুণ করতাম, a+b এর সাথে যদি c+d যোগ করতে হয়, তাহলে এই গুণটা তুমি কি করবা? প্রথমে এর সাথে c গুণ করবা, তারপরে এর সাথে ডি গুণ করবা, এরপর বি এর সাথে সি গুণ করবা, বি এর সাথে ডি গুণ করবা। এটাই তো, এর বাইরে কোনো কিছু আছে তোমাদের মাথায়? না স্যার। না স্যার। তাহলে আচ্ছা এইখানেও তো। কিন্তু তাই করতে হবে। মানে আমরা কিন্তু অনেক কিছু 6 থেকে 10 পর্যন্ত যা শিখছি তার মধ্যেই থাকবো, এর বাইরে কিন্তু খুব বেশি কিছু যাব না। ওই যা নতুন কনসেপ্ট আসবে তাই। সব কাজ কিন্তু ওই আগের গুলাই। তাহলে আমরা গুণ করি। 2 দ্বারা প্রথমে 4কে গুণ করবো, 4×2 = 8, প্লাস 2 দ্বারা 5কে গুণ করবো, 5×2 = 10, 10i, প্লাস এখন 3i দ্বারা 4কে গুণ করবো, 3×4 = 12, 12i। হ্যালো ভাই। তারপর 3×5 = 15, 10 আয়ের আই সাথে গুণ স্কোয়ার। করলে i²। তাহলে এখন এক জাতীয় জিনিসগুলাকে আমরা একত্র করতে পারবো। তাহলে 8-এর সাথে আমরা 10i এটা যোগ করতে পারবো না। তারপর 12i, 15i², যতক্ষণ পর্যন্ত আই থাকবে যোগ করতে পারবো না। তাহলে 8 8-এর মতো থাকুক, প্লাস এখানে 10টা আই আর 12টা আই, এদেরকে তো আমরা একত্র করে দিতে পারি। তাহলে 10টা আর 12টা মিলে হয়ে যাবে 22টা, 22i, প্লাস এখানে আছে i²। i² এর মান আমরা কিন্তু জানি, কি জানি? আই স্কোয়ার মান হচ্ছে হলো -1। তাহলে সামনের প্লাসটা মাইনাস হয়ে যাবে -15। তাহলে এখন কিন্তু 8-এর সাথে তুমি 15 যোগ বিয়োগ করতে পারবা। তাহলে 15, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এখানে আমাদের হবে -7 প্লাস 22i। এখন এটা দেখতে কি একটা জটিল সংখ্যার মতো মনে হচ্ছে না? এই যে এটুকু হচ্ছে আমাদের বাস্তব অংশ, এটুকু কাল্পনিক অংশ। জি স্যার। জি স্যার। শেষ, তোমার অঙ্ক শেষ। এটাই তো চাইছে, x+i y আকারে প্রকাশ করো। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে ধরো এই যে ভাগ আকারে যদি থাকে তখন আমরা কি করবো? এটা 2 নাম্বারটা যেটা আছে, তাহলে এটাকে যদি আমরা নেই। আচ্ছা, ভাগাকারে থাকলে এখানে একটা টেকনিক তোমাকে মনে রাখতে হবে, তোমরা একটু খাতায় লেখো। যে ভাগাকারে থাকলে হরের অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে, এই কথাটা লিখে রাখো। ভাগাকারে থাকলে হরের অনুবন্ধী দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। এটা যেখানে আসবে, যে অঙ্কেই তোমাকে এই কাজটা করতে হবে, সেখানে এই মানে ভাগাকারে থাকবে সেখানে এই কাজটাই করতে হবে। হর যেটা থাকবে এটার অনুবন্ধী দ্বারা লব ও হরকে গুণ করে দিবা। বরের। স্যার কি আচ্ছা, বলেন বরের? অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে। অনুবন্ধী শব্দটা আমি ব্যাখ্যা করতেছি। অনুবন্ধী, এটা দ্বারা গুণ করতে হবে। লব ও হরকে হরের অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে। তাহলে এখন এই অনুবন্ধীটা এগুলো আজকে আলোচনা করার ইসের মধ্যে ছিল, বাট শুরুর অংশটা ব্যাখ্যা করতে একটু বেশি সময় লেগে গেছে, এই জন্য এটা নেক্সটে আরেকটু ইলাবোরেট আলোচনা করব। ধরো z = x+i y, এটা যদি আমাদের জটিল সংখ্যা হয়, তাহলে এটার অনুবন্ধী জটিল সংখ্যা হবে z বার। এটার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে z বার। এটা কিভাবে হবে? এটা ইকুয়ালস টু হবে x - iy। মানে কাল্পনিক অংশ যেটা থাকবে তার আগে চিহ্নটা উল্টাই দিব, জাস্ট এটাই, আর কিছু না। কাল্পনিক অংশটা কিন্তু অনেক সময় সামনেও দিতে পারে, যেমন এটাকে যদি আমরা এইভাবে লিখি iy+x, কোনো কিন্তু সমস্যা নাই। তাহলে মাঝখানের এই চিহ্নটা চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কোনটা? এই যে সামনের iy, তার আগে প্লাস আছে, ওইটা মাইনাস হবে। তাহলে তুমি মনে রাখবা, অনুবন্ধী মানে হচ্ছে একটা জটিল সংখ্যার অনুবন্ধী মানে হচ্ছে ওই জটিল সংখ্যার কাল্পনিক যে অংশটা, এর যে অংশটা আছে তার আগে যে চিহ্ন, এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন আসো আমরা আমাদের অঙ্কে আসি। এখানে উপরে আছে আমাদের 3+4i, নিচে আছে হচ্ছে 3 - i। তাহলে আমরা উপরে নিচে কি দ্বারা গুণ করবো এখন বলো তো দেখি, তোমরা কি বুঝলা? স্যার লব মাইনাস হরকে, ওয়ান। লব হরকে প্লাস। 3+i। 3+i দ্বারা, হ্যাঁ 3+i দ্বারা গুণ করতে হবে। আমাদের নিচে ছিল 3 - i, এটার অনুবন্ধী হচ্ছে 3+i। তাহলে এখন উপরের গুণের ক্ষেত্রে তো আমাদের সেম কাজ, 3 দ্বারা 3কে গুণ করব, মানে ওই যে দুইটা যেভাবে আমরা গুণ করছি ওইভাবেই। তাহলে 3 × 3 9, একবার লিখে দিলাম, প্লাস 3 × i 3i, প্লাস 3×4 = 12, 12i, প্লাস 4i²।
আর নিচে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমাদের ফর্মুলা আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু উপরে 9 প্লাস 12 আর 3 হচ্ছে 15, 15i, আর এখানে আই স্কোয়ার মান হচ্ছে -1, তাহলে -4 ডিভাইডেড বাই নিচে আমাদের আছে 9 মাইনাস আই স্কোয়ার, তাহলে 9 মাইনাস আই স্কোয়ার মান হচ্ছে -1, -7 আছে +1, ইকুয়ালস টু 9, 9 থেকে যদি 4 চলে যায় তাহলে আমাদের হবে 5 পাঁচ। প্লাস 15i, নিচে হচ্ছে 10। এখন তোমার কিন্তু এইরকম আকার দরকার, এক্স প্লাস আই ওয়াই দরকার, মানে বাস্তব অংশ আলাদা দেখা যাবে, কাল্পনিক অংশ আলাদা দেখা যাবে। তাহলে ওটার জন্য কি করতে হবে, 10কে আলাদা করে দিতে হবে, 5/10 প্লাস 15/10 ইন্টু আই, 15/10 ইন্টু আই। হরে যদি একটা থাকে তাহলে তো আমরা আলাদা করে দিতে পারি, কোনো সমস্যা নাই, এই কাজ তোমরা করছো ছোট ক্লাসে। তাহলে এখন এই যে এখানে আবার ক্যান্সেল করা যাচ্ছে, কাটাকাটি করা যাচ্ছে, তাহলে 1/2 প্লাস এখানে 5 দ্বারা কাটলে 3/2, 3/2 ইন্টু আই। তাহলে এইটাই হচ্ছে আমাদের এ প্লাস আই বি আকারে প্রকাশ বা এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এ ছিল টাইপ 1। এখানে তোমাদের বাকি যে অঙ্কগুলো আছে, এক, এই যে 3, 4, 5, 6, তারপরে 2-এর যেগুলো আছে, এখন ইম্পর্টেন্সের কথা বললে এই জায়গাগুলো থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন খুবই কম আসে, আসে না বললেই চলে। 1 নাম্বার থেকে 2 একটা অঙ্ক আসছে। সরল করার কাজগুলা এগুলাও কম্পারেটিভলি ইজি। তো এখানে আমি আর তোমাদের সময় দিচ্ছি না। আহ, এই প্রবলেম গুলার রেকর্ডেড ক্লাস আছে 2টা, এগুলো অনেক আগে রেকর্ড করা, লাইন বাই লাইন এক্সপ্লেন করা আছে। আমি তোমাদের প্রবলেম সলভ করার জন্য সাপোর্ট ম্যাটেরিয়ালস হিসাবে রেকর্ড ক্লাসগুলো দিয়ে দিব। বাট মূল কনসেপ্ট আমি আলোচনা করে দিলাম যে এ প্লাস আইবি আকারে প্রকাশ বলতে কি বোঝায়, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তোমরা ওই রেকর্ড ক্লাসের সহায়তা নিয়ে এখান থেকে যতগুলা পারো করবা, ঠিক আছে? নট ম্যান্ডেটরি সব করতে হবে, বাট মোটামুটি ভাবে ক্যালকুলেশনের ধরনটা জানে তোমার আয়ত্তে চলে আসে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ক্লাসের পরে আমি দিয়ে দিচ্ছি ওগুলা। এরপর আসো 3 নাম্বার টাইপ 2, যেটা ওই যে আমরা যে মডুলাস, আর্গুমেন্ট, তারপরে পোলার আকার যে জিনিসগুলো শিখলাম ওগুলা। এখান থেকে ম্যান্ডেটরি ভাবে তুমি যে ম্যাথগুলো করবা আমি একটু মার্ক করে দেই। তুমি এই যে 2 নাম্বারটা করবা, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগের জটিল সংখ্যা। এরপর তুমি 3 নাম্বারটা করবা, 4 নাম্বারটা করবা, 3, 4, এই দুইটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের। এরপরে তুমি করবা হচ্ছে 6 নাম্বারটা, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগের। আর তৃতীয় চতুর্ভাগের একটা করবা, 8 নাম্বার। জাস্ট এই কয়েকটা অঙ্ক এখান থেকে করলেই হবে। পরীক্ষায় আসলে মোটামুটি এই যে কোনো একটা চতুর্ভাগের সংখ্যা এগুলাই আসবে। বাকি যেগুলো এগুলো এমসিকিউ তে আসছে বিভিন্ন সময়। এটা আসছিল কুমিল্লা বোর্ডে, ঢাকা ইউনিভার্সিটিতে 15-16 সেশনে আসছিল, এমসিকিউ তে আসছিল। এগুলো এমসিকিউ টেকনিকের মধ্যে কি আমরা দেখবো। বাট বোর্ড পরীক্ষার জন্য চতুর্ভাগ ভিত্তিক একটা করে তুমি যদি ভালো করে করো তাহলে ওই চতুর্ভাগের শুধু সংখ্যা পরিবর্তন হবে, -4 আছে -5 থাকবে, এরকম আর কোনো চেঞ্জ আসবে না। তাহলে এই কয়েকটা হচ্ছে মার্কড ম্যাথ, যেগুলা বারবার তুমি প্র্যাকটিস করবা, 2, 3, 4, 6, 8। আচ্ছা, এখান থেকে আমি একটা একটা করে দেখাই দিচ্ছি। একটা দেখালে বুঝতে পারবো অ্যাকচুয়ালি। দেখো, তোমাকে 3টা জিনিস বের করতে বলছে, তোমাকে বলছে মডুলাস বের করো, আর্গুমেন্ট বের করো, পোলার আকারে প্রকাশ করো। তাহলে প্রথমে মডুলাস। তাহলে আমরা প্রথমে এটাকে একটা কিছু দ্বারা ডিনোট করি, মনে করি জেড ইকুয়ালস টু, দেওয়া আছে 1 + √3i। তাহলে এখানে আমাদের বাস্তব অংশ হচ্ছে 1, আর কাল্পনিক অংশ আয়ের সহগ হচ্ছে √3। এটা কোন চতুর্ভাগে আছে বলো? প্রথম চতুর্ভাগে প্রথম এটা দেখলেই চতুর্ভাগে। তো। প্রথম চতুর্ভাগে আছে। প্রথম চতুর্ভাগে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা মডুলাস বের করি। সুতরাং মডুলাস জেড মডুলাস এটা ইকুয়ালস টু √1² প্লাস √3 হোল স্কোয়ার এই ইকুয়ালস টু 2 আসে। √1 + 3 ইকুয়ালস টু √4 ইকুয়ালস টু 2। জি শেষ, স্যার। তোমার মডুলাস বের করা শেষ। এরপরে আর্গুমেন্ট।
আর্গুমেন্ট থিটা ইকুয়ালস টু, যেহেতু এটা প্রথম চতুর্ভাগের, তাহলে প্রথম চতুর্ভাগের ফর্মুলা কি? ওর হচ্ছে টেন 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 ট্যান ইনভার্স ইনভার্স, ওয়াই বাই ইনভার্স শব্দ, এক্স হ্যাঁ, ওয়াই ট্যান ইনভার্স। বাই এক্স এখানে তো প্লাস আমাদের ওয়াই বাই মডুলাস, এক্স। হ্যাঁ মডুলাস দেওয়ার প্রয়োজন নাই, ওয়াই হচ্ছে √3, এক্স হচ্ছে 1, তাহলে ইকুয়ালস টু ট্যান ইনভার্স √3। তাহলে ট্যান কত ডিগ্রি মান √3 হয়? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তাহলে ট্যান ইনভার্স √3 আসবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে হচ্ছে পায়ের মাধ্যমে লিখলে π/3। তাহলে এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। এরপরে আসো পোলার আকার। পোলার আকার ইকুয়ালস টু, তাহলে আমাদের ওই যে ফর্মুলাটা তুমি আগে লেখো দরকার হলে, মডুলাস অফ জেড, তারপরে কস থিটা থিটা প্লাস প্লাস আই সাইন থিটা। এখন মান বসাও, মান হচ্ছে এটা হচ্ছে 2, তারপরে কস থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। π/3 বা 60, তুমি ডিগ্রিতেও লিখতে পারো কিন্তু সমস্যা নাই, 60 ডিগ্রি লিখলেও লিখতে পারো, প্লাস আই ইন্টু সাইন π/3। এটাই শেষ, এটাই অ্যান্সার। মানে এখানে আর কিছু করা লাগবে না তোমার। ওই যে কনফিউশন গুলো তোমাদের ছিল যে এখানে আমি cos π/3 মান বসাবো কিনা, সাইন π/3 মান বসাবো কিনা, তারপর আই এর মান √-1 লিখে তার সাথে আবার গুণ করবো কিনা, কিচ্ছু করা লাগবে না। তুমি বইয়ের অ্যান্সার বের করে দেখো, এখানে অ্যান্সার দিয়ে দিচ্ছে। বুঝতে পারছি স্যার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখানে আর একটু বলে রাখি, বাই এনি চান্স ধরো তোমার থিটা আসলো এরকম, উদাহরণস্বরূপ তোমার থিটা আসলো tan−1 5/6, এরকম থাকতেই পারে, 5 + 6i থাকলো। এটার কিন্তু তুমি সরাসরি ডিগ্রিতে মান পাচ্ছ না। মানে যে মানগুলো তোমার মুখস্থ আছে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তার মধ্যে কিন্তু এটা আসতেছে না। এটা হয়তো ক্যালকুলেটর চাপলে একটা মান আসবে। তো তখন তুমি কি তেরো করবা? দশমিক হ্যাঁ, 13 দশমিক সামথিং। তাহলে ওইটা বসাইতে গেলে তোমার ধরো 13 দশমিক সামথিং বসানোটা কেমন হচ্ছে। তো সেই ক্ষেত্রে তখন তোমার ধরো এটার মডুলাস কত হবে? মডুলাস হবে √5² + 6²। তার মানে √ মানে এটা যে জটিল সংখ্যাটা 5 + 6i যদি হয়, তাহলে তোমার এখানে আসবে কত? 25 আর 36 যোগ করলে কত হয়? 25 আর 25 আর 36, তাহলে তোমার হচ্ছে 61। তাহলে √61। তাহলে তখন তোমার পোলার আকারটা তুমি কিভাবে লিখবা? তখন পোলার আকার হবে √61 ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তখন থিটার মান তুমি বসাবাও না, না বসায়া লিখে দিবা যেখানে থিটা ইকুয়ালস টু tan−1 5/6। শেষ, এই পর্যন্ত শেষ, মানে প্রথম লাইনে তখন শেষ। তুমি মানে মডুলাস তো বসানোই যাবে, আর্গুমেন্ট থিটার মানটা তোমার সরাসরি কোনো মান আসে নাই, তুমি এই যে কস থিটা প্লাস আই সাইন থিটা এই পর্যন্তই লিখবা, লিখে থিটার পরিচয়টা পাশে দিয়ে দিবা, যে যেখানে থিটা ইকুয়ালস টু tan−1 5/6 বা অন্য কোনো মান যদি থাকে, এরকম পাই মাইনাস সামথিং যখন আসবে দ্বিতীয় চতুর্ভাগ বা তৃতীয় চতুর্ভাগে বা চতুর্থ চতুর্ভাগে, তখন তো তুমি কস আবার ওই যে পাই মাইনাস সামথিং বসানো ওই কাজগুলো আর করতে হবে না আর কি। তখন তুমি কস থিটা প্লাস আই সাইন থিটাই লিখবা, লিখে থিটার পরিচয়টা পাশে দিয়ে দিবা। তাহলে এই যে আহ, তোমার কোশ্চেন নাম্বার 3 এর যে অঙ্কগুলা, এটার প্যাটার্নটা বুঝতে পারছো কিভাবে করতে হবে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই যে যে আলোচনা হয়েছে এর মধ্যে বলো তোমাদের কোনো কনফিউশন আছে কিনা, বা কঠিন লাগলো কিনা। যদি কনফিউশন না না থাকে স্যার, কোনো তাহলে এই অঙ্কগুলা করবা। তোমাদের বাড়ির কাছে হচ্ছে 3 নাম্বার থেকে জাস্ট এই কয়টাই, এই 1 2 3 4 5, এই 5টা অঙ্ক। আর 1 2 থেকে এটা তোমাদের উপর ছেড়ে দিছি, তুমি যে কয়টা পারো, যে কয়টা তোমার করারই হয়, বাট মিনিমাম যেটা করবা, এই যে 1 নাম্বার করলা, 2 নাম্বার দেখাইছি, 3 নাম্বার, এই 3 রকম মিনিমাম করবা। এখান থেকে ধরো কিছু প্র্যাকটিস করতে পারো, 1 2 3 ক্যালকুলেশন হলে কেমন হয়। বাট এই সবগুলারই সলিউশন রেকর্ডেড ক্লাস আমি তোমাদেরকে আহ, দিয়ে দিচ্ছি আর কি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পর্যন্ত। তাহলে আজকের ঠিক ক্লাসে আছে। আমাদের এই পর্যন্তই থাক। আহ আগামী ক্লাসে আমরা চেষ্টা করব কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 আজকেই করার টার্গেট ছিল, বাট একটু ডিলে হয়ে গেছে বেসিক অংশে। তো কোশ্চেন নাম্বার 4 5 6 এই পর্যন্ত আমাদের আর নতুন কোনো বেসিক লাগবে না, ইনক্লুডিং 7 পর্যন্ত বা 8 পর্যন্ত।
8 9 10 পর্যন্ত, মানে একেবারে কোশ্চেন নাম্বার 11 পর্যন্ত আমাদের নতুন কোনো বেসিক শিখতে হবে না। যেটুকু জানছি আমরা ওইটুকু হয়ে যাবে। দেন আবার 12 নাম্বার থেকে ওই যে এককের ঘনমূল যখন আসবে, ওইটুকুর জন্য আমাদের আরেক দিন আবার একটু বেসিক জানতে হবে। তো এর মাধ্যমে মোটামুটি ভাবে জটিল সংখ্যার বেসিক অংশ যে খুব বেশি তাও না। আবার ম্যাথের ক্ষেত্রে দেখবা যে ওই জিনিসগুলোর যে ফ্রিকোয়েন্ট ব্যবহার হবে তাও হবে না, নর্মাল ক্যালকুলেশন। তো ওভারঅল অধ্যায়টা সহজ, কিন্তু এখান থেকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাগুলোতে প্রচুর পেঁচানো গোছানো প্রশ্ন থাকে। তো তোমরা যখন কোশ্চেন গুলো সলভ করবা তখন বুঝতে পারবা আর কি। এই জন্য যা শিখবা যা পড়বা কনসেপ্টটা যাতে একেবারে ক্লিয়ার থাকে। যত ডাউট থাকে প্রশ্ন করবা। তোমরা অনলাইনে পড়তেছো এত কষ্ট করে, এত দূর থেকে, তো ডেফিনেটলি তোমরা সিরিয়াস বিধায় পড়তেছো। তো এই সিরিয়াসনেসটা যেন তোমাদের মধ্যে কাজ করে আর কি। ঠিক আছে, কোনো প্রশ্ন না থাকলে শেষ করে দিই আজকে। জি স্যার, কোনো প্রশ্ন নেই স্যার, শেষ করতে পারেন। ঠিক আছে, ভালো থেকো আসসালামু তোমরা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বাংলাদেশ আজকে স্যার। জিতে গেছে? জি স্যার, যাক, 1-0 গোলে। কনগ্রাচুলেশনস বাংলাদেশকে।